যেই জায়গাগুলোতে হচ্ছে আমরা কোনো ফিজিক্যাল কাজ করতে হয় না, কিছু ডিসিশন মেকিংয়ের কাজ শক্ত হাতে করতে হবে এবং এক্সিকিউট করতে হবে, সেই কাজগুলো আমরা শুরুতে করতে পারি। যেমন ধরা যাক স্কুলগুলোকে আমরা একটা অর্ডার দিলে আমরা বলতে পারি যে কোন স্কুল মানে কারা স্কুলে লোকাল স্কুলের ম্যান্ডেটরিলি পড়বে। এটা সারা পৃথিবীতে আছে, আপনারা জানেন। আপনারা জানেন যে ইউকের মতো জায়গায় যখন প্রধানমন্ত্রীর ছেলেকে গ্রামার স্কুলে নিয়ে গেছিল, তখন এমন সোচ্চার হয়েছে সবাই তাড়াতাড়ি স্কুল বদলায় আবার পাড়ার স্কুলে নিয়ে আসছে। তো সেই দেশে ওইরকম ইয়েটা আছে। সেজন্য আমাদের এখানে আমরা কিন্তু বলতে পারি না কেন যে আমাদের বাচ্চা আমাদের স্কুলে বড় হবে, পড়বে এবং বড় হবে। সেই স্কুলটার যদি কোনো ধরনের ল্যাকিং থাকে সেটা এলাকার লোক ইমপ্রুভ করবে। মাস্টারের জন্য আমরা ক্রাইটেরিয়া ঠিক করে দিব, সেই ক্রাইটেরিয়া ছাড়া মাস্টার নেওয়াই হবে না। সেটা খারাপ স্কুল ভালো স্কুল বলে কিছু থাকতে পারে না। কেন আমি কি অ্যালাউ করবো যে এই বাচ্চাটা খারাপভাবে পড়ুক, ওই বাচ্চাটা ভালোভাবে পড়ুক? এটা তো আমরা চাইবো না। তাহলে ওইটা একটা ইস্যু, এটা ইমিডিয়েটলি করা যায় এবং কালকেই করা যায় এরকম। দ্বিতীয়টা হচ্ছে মানে ওয়াকেবল ডিস্টেন্সে আমার স্কুল আছে। এটার একটা অ্যাডভান্টেজ আমি যেহেতু ওনারা শুনবেন, এই জন্য আশা করছি শুনবেন। সুবিধা কি জানেন, আমরা ডিটেল এরিয়া প্ল্যানে ঢাকার জন্য বলছি, অন্যান্য জায়গার জন্য বলছি। আমরা যখন সার্ভে করে পুরো প্লট টু প্লট সার্ভে করা আছে, প্রত্যেকটা প্লটে বলা আছে যে এখানে কি বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের কোথায় কোন ফ্লোরে কে থাকে, এগুলো লেখা যায়। নতুন ভাড়াটি আসলে সেটাও লেখা যাবে। হেডমাস্টার শুধু বলবে তুমি কোথা থেকে আসছো, বাচ্চাকে নিয়ে আপনি যাবেন, যা বলবেন আমি অমুক বাসায় ভাড়া আসছি, এই যে আমার হচ্ছে কন্ট্রাক্ট পেপার। উনি খালি ক্লিক করবে, দেখবে যে ওখানে নতুন ভাড়াটিয়া ঢুকে গেছে, তখন তাকে ভর্তি করে নিবে। কোনো ভর্তি পরীক্ষা নাই, নাথিং। কারণ প্রত্যেকটা বাচ্চার পড়ার অধিকার আছে, ঠিক আছে? তারপরে যদি তার কোনো সন্দেহ হয় যে কথা ভুল হতে পারে, তাহলে পিয়নকে পাঠায় দেখে আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই জায়গাটা যদি করি, তাহলে প্রথমত যে 36% যে যানজট সকালবেলা বা পিক আওয়ারে স্কুল আওয়ারগুলোতে, সেটা নাই হয়ে যাবে। এটা নাই হওয়ার সাথে সাথে আমার অনেকগুলো কাজ নাই হবে। সেটা হচ্ছে আমি বাচ্চাকে স্কুলে পাঠায় দিয়ে আবার আমি অফিসে যাই, তার মানে আমি একবার স্কুল পর্যন্ত যাই, তারপর আমি একটু খানিকটা ব্যাক করি, তারপরে আমার স্কুলের থেকে আমার অফিসে যাই। তাহলে ওই ট্রাভেলটা আমার সেভ হয়ে যাবে হাইওয়ের উপর থেকে। অথবা আমি যদি বাচ্চার মা হই, তাহলে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে আমি কিন্তু বাজার করতে যাচ্ছি, উল্টো দিকে স্কুল, সো আমাকে যেতে হচ্ছে আবার ব্যাক করতে হচ্ছে। এই ট্রিপগুলো, এগুলোকে আমরা ফলস ট্রিপ বলি, এগুলো আর থাকবে না। আচ্ছা, তার সাথে আপনার এই ট্রিপগুলোই থাকবে না, তার মধ্যে ফলস ট্রিপ আরও থাকবে না। আচ্ছা, তাহলে এইটা একটা ইমিডিয়েটলি করা যেতে পারে। আমি একদম কনক্রিট সাজেশন দিচ্ছি। ওয়াকেবিলিটিটাকে এনশিওর করে আমাদের যেই জিনিসগুলো আমরা ট্রিপ জেনারেশনের কথা জানি, আমরা এগুলো পড়িয়েছি ছাত্রদের, ওয়াকেবিলিটির উপরে ভিত্তি করে আমাদের কোন কোন ফ্যাসিলিটি ওয়াকেবল ডিস্টেন্সে করা যায় সেগুলো আমরা এনশিওর করব এলাকা ভিত্তিক। ধানমন্ডির জন্য একটা, লালমাটিয়ার জন্য একটা, এরকমভাবে আমরা আলাদা আলাদা করব। তার বাউন্ডারি কী থাকবে? মেজর রোডগুলো, যে রাস্তাগুলো দিয়ে হচ্ছে আপনার বাস যায়। তার মানে আমি বাসে উঠে কোথাও চলে যাব, তার আগ পর্যন্ত রিক্সা এবং সাইকেল এবং হাঁটার মধ্যে থাকবো। তাহলে এটা একটা ইনশিওর করার বিষয় আছে। তার মানে কিছু কিছু জায়গায় আমি রাস্তাতে বড় গাড়ি রাখবো আর ছোট গাড়িগুলোকে ডিসকারেজ করব। কারকে ডিসকারেজ করার জন্য আমরা অন্যান্য সব জায়গায় দেখেছি যে এমন ট্যাক্স বসানো হয় যে সে তখন সিবিডির দিকে যায় না। সব জায়গায় আছে, আমরা এটা পুরনো, আমি নতুন কিছু আবিষ্কার করছি না। এই কাজগুলো আমাদের এখানে করা লাগবে। করা মাত্র আমার ওটাকে ডিসকারেজ করা হলো, বাসকে এনকারেজ করব। ভাঙা বাস না, আমরা দরকার পড়লে টাকা ওদেরকে লোন দিব, লোন দিয়ে সবচেয়ে বেস্ট বাসটা কিনায় দিব। এবং বাস ফ্র্যাঞ্চাইজি হলে ওদের কিন্তু মালিকানা থাকবে না, ওরা ফ্র্যাঞ্চাইজি উইল বি দি মালিকানা। এবং ওরা আমাদের কিন্তু এই স্টোরির আলোচনাতে অনেকবার এসছে যে জাপানের যে রিকন্ডিশন বাস, সেটা কিন্তু বাংলাদেশে 20 বছর 25 বছর অনেক সুন্দর এবং এত ভালো কন্ডিশন, সেখানে অন্য কোনো জায়গা থেকে রদ্দামার্কা বাস আনার তো দরকার নাই। সো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে আপনার ফুটপাথ ইমপ্রুভ করতে হবে, ফুটপাথটা ইমিডিয়েটলি ইমপ্রুভ করতে হবে। শরীফুজ্জামান ভাই অলরেডি বলেছিলেন যে আপনার যে নৌকা কিনতে হবে, আমি ওই পয়েন্টটাতে আসি, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে লেখা আছে কেন যানজট হয়, তার এটা একটা অন্যতম কারণ যে পানিটা রাস্তায় থাকার কারণে আমরা বুঝতে পারি নৌকা ভেঙে গেছে কিনা, আমরা সাইড দিয়ে চলা শুরু করি, সেই জন্য আরও প্রবলেম হয়। এই জিনিসটা 1-2-র মধ্যে সলিউশন করা আমাদের অলরেডি, আমি গাজীপুর অ্যাকশন প্ল্যানের টিম লিডার ছিলাম, আমি ওখানে সলিউশন করে রেখেছি। ওই গভর্নমেন্টকে আমরা এটা খাওয়াতে পারি নাই, কারণ হচ্ছে যে নতুন কিছু করতে কেউ পছন্দ করে না। অভ্যস্ত কন্ট্রাক্টর তার পুরনো কাজটাই কপি পেস্ট করে, তাহলে তার আয়টা আসে, ভাবতে হয় কম। তো সেই জন্য আমরা অনুরোধ করব, যদি আমাদেরকে ওরকমভাবে মনে করেন, তাহলে আমরা যেও কথাগুলো বলতে পারি, আরও অনেক বিশেষজ্ঞ আছে নিঃসন্দেহে, করে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। প্রত্যেকটা ফুটপাথের নিচে আমাদের কিভাবে ইউটিলিটি লাইনগুলো এখন আছে, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, এবং এটাকে সলভ করা যাবে। তৃতীয় হলো
আমাদের ডিটেল এরিয়া প্ল্যান করার সময় আমি যেহেতু ওটা টিম লিডার ছিলাম এবং আমি কোঅর্ডিনেটরও ছিলাম, চিফ অ্যাডভাইজারকেও প্রেজেন্ট করেছিলাম, আমি প্রধানমন্ত্রীকে প্রেজেন্ট করেছিলাম। সেই জায়গাটাতে আমি এখন একটু বলি, এটা একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি আপনি বলেছেন যে বড় বড় পাইপ লাগাচ্ছে কী জন্য আমরা কিছু বুঝতে পারছি না। বাস্তবতা হচ্ছে যে আপনি এই পাইপ দিয়ে যেখানে পানি নেওয়ার কথা ছিল সেই জায়গাগুলো আপনি বিক্রি করে দিয়েছেন অলরেডি। ঠিক আছে, আমি আপনাকে সহজ করে বলি, আমাদের পূর্বাচল অন্যগুলো বাদই দিলাম, পূর্বাচল কিন্তু ফ্ল্যাট প্লেনের উপরে বানানো, এবং আমরা ডিটেল এরিয়া প্ল্যান এবং তার আগের যে অ্যাকশন ছিল আমাদের স্ট্রাকচার প্ল্যান, পরিষ্কার করে লেখা আছে ইভেন অ্যাট দিস স্টেজ ইট শুড নট বি রিয়েলাইজড। তখন বলছে আমরা সরকার অনেক আগায় গেছি, এটা বলছে কেন, তখন মাটিতে বালু ফেলে নাই। আমরা বলছি ইভেন অ্যাট দিস স্টেজ ইট শুড নট বি রিয়েলাইজড। সেই পূর্বাচল বানানো হলো, তারপরে পুরো পানিটা আটকালেন আপনি, তারপরে পিছনে যারা আছে তারা ধান ক্ষেতগুলো কিনলো। সোভান সাহেবের মতো লোকের সাথে আমার কিন্তু ডিবেট হয়েছে, যে যুদ্ধ যেটা হয়েছে আপনার টিভিতে দেখেন সেটার মধ্যে আই ওয়াজ দি প্রেজেন্টার, যুদ্ধ হয়েছে, আমরা তো ওনার সাথে কম্প্রোমাইজ করি নাই, আমরা তো এটাকে ফ্ল্যাট ফ্লোই দেখাইছি। কিন্তু রাজুক একই দিনে যখন একটি প্রধানমন্ত্রী পাশ করলো যে এই ড্যাপটা পাশ করলো, ঠিক একই দিন উনি আবার একটা কমিটি বানানোর মন্ত্রীদের দিয়ে, হেডেড বাই আশরাফ, ওই যে আশরাফ সাহেব তখন ছিলেন, বাঁচা ছিলেন, যে জনপ্রশাসন মন্ত্রী। তারা এখন করবে, ইভ্যালুয়েট করবে কোনটা পাস করা যায় কোনটা করা যায় না। ওনারা কি প্ল্যানার? আমরা এত বছর পরে এত চিন্তা করে আমাদের মাথা খারাপ হয়ে যায় টু ডিসাইড যে কোনটা ঠিক কোনটা বেঠিক, বিকজ এত ফোর্সেস আছে কাজ করা ডিসাইড করার জন্য। তো ওনারা সমানে ওই জায়গাটা পাস করে দিলেন। এখন কিন্তু আপনি আর পূর্বাচলের ওই রাস্তার পরে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত আপনি দুই পাশে কিছু পাবেন না, মানে সব ভরাই ফেলছে। এখন আপনি যে পানিটা ড্রেন দিয়ে নেবেন, আপনি নেবেন কোথায়? নদীগুলোকেও দেখছেন এইরকম করে। এখন আমি প্র্যাকটিক্যাল সলিউশন দিচ্ছি, এটা বললাম হচ্ছে এটা ইমিডিয়েটলি আমাদের এখনকার ড্যাপে আবার অ্যাপ্রুভ করা আছে, মানে ফ্লাড ফ্লোটাকে অন্য নাম দিয়ে ওদের আরও ব্যবস্থা করে দিয়েছে, এটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত। এই জন্য আমি কথাটা তুলেছি, ড্যাপের এই প্রস্তাবটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত। কি করা হবে সেটা পরে ঠিক করেন, অন্তত স্টপ করেন আগে। আর আরেকটা হলো যে আমরা প্রত্যেক এলাকাতে, এটা জাইকা 88 সালের বন্যার সময় আমাদের এই ডিসিশন ছিল, ওরা স্টাডি করেছিল ঢাকার উপরে, সেটা হচ্ছে যে আপনার যদি এই জায়গাটাতে যে কোনো একটা জায়গায় যতটুকু এরিয়া আছে তার যদি আপনি 12.5% জমি আপনি পানি রাখার জন্য রেখে দেন, গর্ত কতটুকু করতে হবে হিসাব আছে, তাহলে আপনার কোনো ড্রেনেজই লাগবে না, তাহলে আপনার ড্রেন দিয়ে অন্য জায়গায় পানি নেওয়াও লাগবে না। তাহলে আমরা প্রত্যেকটা এলাকায় যে পুকুরগুলো এখনো আছে সেগুলো বাঁচাই, কারণ ওটা জলাধার আইনেও বাঁচানো। সরকারি তো আপনার, যদি আপনি গ্রিন রোড বলেন কিংবা এইসব জায়গায় যে পানি ভবন, হ্যাঁ এটা তো বিশাল বড় একটা আপনার তো এই জায়গাটা যদি আমরা রিজলভ করি, আমি প্ল্যানিং জিনিসটা কম্প্রিহেন্সিভ, এটাকে আলাদা বলা যায় না। এইটা যদি আমি রিজলভ করি তাহলে তিনটা জিনিস বলেছি, একটা হচ্ছে ল্যান্ড ইউজে আমি ডিসিশন নিয়েছি, আর একটা হচ্ছে ওয়াটারের এই জায়গাটা সলিউশন দিব, তাহলে পরে একটা জায়গায় পানি জমবে না, ওই পুকুরে চলে যাবে, ঠিক আছে, ডিটেনশন পয়েন্ট বলে এটাকে, ওটা আমাদের কাছে সলভ করা আছে। তৃতীয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রাস্তার উপরে। এবার আমি একটা জিনিস আপনাদেরকে একটু চোখে মানে একটু দৃষ্টি আকর্ষণ করি, ছোট করে বলতে হবে, আমি আর 1 মিনিট বা 1.5 মিনিট বলবো। 1 মিনিটের মধ্যে শেষ। আচ্ছা 1 মিনিট। এক্সপ্রেসওয়ে যেটা এখন বানানো হচ্ছে ঢাকায়, মানে সারা বাংলাদেশের যে এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে, যে ঢাকায় বসে বানানো হচ্ছে এক্সপ্রেসওয়ে, এক্সিস্টিং রাস্তাকে মোটা তাজাকরণ করা হচ্ছে, আপনারা সবাই জানেন। যেটা 2 লেন ছিল ওটা 4 লেন করবে, 4 লেন করার পরে দেখা যায় ও মা 4 লেন করলাম, তাইলে পরে এখন এলাকার লোক যাবে কোত্থেকে? এলাকার তো বাড়িঘরগুলো আছে, তাহলে আরও 2 লেন ওকে দাও, আরও 2 লেন ওকে দাও। মুখে বলেছেন 4 লেন রাস্তা বানানো হচ্ছে, 2 লেন ছিল 4 লেন বানাবেন, আপনি বাস্তবে বানাচ্ছেন 8 লেন রাস্তা, ঠিক আছে, ওখানে 2টা এটা 2টা আর মাঝে 4টা এবং রিটায়ারিং লেন 2টা, মানে 10টা লেন আপনি করছেন। এইটা করে আপনি বলতেছেন আপনি 4 লেন করেছেন। এই দিক দিয়ে আপনি কি করলেন বাস্তবে, এই যে লোকাল রাস্তাটা এটা টেনে নারায়ণগঞ্জ ঢাকা থেকে চিটাগং পর্যন্ত নিয়ে গেলেন। আমি কি সাইকেল চালায় চিটাগং যাব? এটা তো নেসেসারি না, তাহলে আপনি কন্টিনিউয়াস বানালেন কেন? টাকা কিভাবে কস্ট বাড়ে আপনি দেখেন। আর একটা হচ্ছে, এটাই শেষ করব এই পয়েন্টটাতেই, সেটা হচ্ছে ইমিডিয়েটলি তাহলে এই অ্যাকশন প্ল্যানের যে কনসেপ্ট এটাকে বন্ধ করতে হবে। আর একটা কারণ হচ্ছে যে আমাদের যে আজকের যে ফ্লাড, আপনি সব জায়গায় দেখছেন রাস্তাগুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, এবং তারপরে পানি একদিকে উঁচু একদিকে নিচু, যে জায়গায় উঁচু সে জায়গায় বাড়িগুলোর চাল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না, আর একদিকে অন্তত অর্ধেক দেখছেন। এইটার কারণ হচ্ছে আমাদের এই উঁচু রাস্তাগুলা। জি, এই উঁচু রাস্তা আর করা যাবে না, আমাদের এক্সপ্রেসওয়ে যেগুলো করা হবে সেইগুলো আমাদের ভায়াডাক্টে হবে ওপর দিয়ে, তাহলে পরে আমাদের যে সামনে যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট অলরেডি শুরু হয়েছে সেটাও আমরা অ্যাড্রেস করতে পারবো একই সাথে। থ্যাংক ইউ।